একটা টপিক পড়ব, অণুর ফিগার নিয়ে পড়াশোনা করব, যে আমাদের যে রাসায়নিক অণু আছে তাদের ফিগারগুলো কেমন হয়, এবং সংখ্যানের 4 নাম্বার পর্বে সে ব্যাপার নিয়ে আলোচনা করব। সো আমি ক্লাসটা শুরু করছি। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, আমরা চাই আমাদের ক্লাসগুলো সবাই দেখুক, সবাই করুক, সবাই বুঝুক। ফিল সায়েন্সে ফিল দিয়ে কেমিস্ট্রি পড়ানো হয়, ফ্রিতে ফিল দিয়ে কেমিস্ট্রি পড়ানো হয়, এক ফোঁটাও মুখস্থ করানো হয় না। এই ব্যাপারটা যাতে সবাই জানতে পারে এবং স্টুডেন্টরা মুখস্থবিদ্যা থেকে দূরে এসে ফিল দিয়ে সব কিছু পড়ার ট্রাই করতে পারে, সেই জন্যই আমরা চাই আমাদের ক্লাসগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। কিভাবে ছড়াবে? তোমরা শেয়ার করলে, মেনশন করলে। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসে ভাই কি পড়াবেন? অণুর গঠন পড়াবো, অণুর আকৃতি পড়াবো, একটা অণুর শেপ কেমন হয় সেটা। শেপ অফ ইউ না, শেপ অফ অণু। তাহলে অণুর শেপ পড়াবো, ঠিক আছে? সো ভাই আজকের ক্লাসে কি পড়াবেন দেখো, ভালো করে লিখে দিচ্ছি আমি। আজকে হচ্ছে আমাদের C3, সিতে মানে হচ্ছে চ্যাপ্টার 3, লেকচার 17। ওকে, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে C3 লেকচার 17, চ্যাপ্টার 3 এর 17 নাম্বার লেকচার। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। কি পড়াবেন? শেপ অফ অণু, শেপ অফ ইউ না, শেপ অফ অণু পড়াবো। তাহলে অণুর শেপ পড়াবো, ঠিক আছে? শেপ অফ অণু, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা অণুর আকৃতি পড়াবো, এবং এটা অবশ্য সংকরায়ন দিয়ে ব্যাখ্যা করা হবে, তাই এটা হচ্ছে সংকরায়নের 4 নাম্বার পর্ব। একটা অণুর শেপ কেমন হবে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কনফিউশনাল। আজকে আমরা কনফিউশনগুলো দূর করব, আমরা মুখস্থ করবো না, বুঝে বুঝে দেখব, ঠিক আছে? ওকে, তো শেপ অফ অণু বা অণুর শেপটা কেমন হবে সেটার জন্য, অণুর শেপটা কেমন হবে সেটার জন্য নানা বিজ্ঞানী নানা প্রস্তাবনা দিয়েছে। যে কেউ বলেছে অণুর শেপটা এমন হবে, কেউ বলেছে অণুর শেপ এমন হবে। এক এক বিজ্ঞানী অণুর শেপ কেমন হবে সেটা নিয়ে এক এক কথা বলেছে। কেউ বলেছে আমি এটা স্বপ্নে পেয়েছি, কেউ বলেছে আমি এটা আমার গার্লফ্রেন্ডের সাথে বসে থাকার সময় পেয়েছি, কেউ বলেছে এটা আমি বাথরুমে পেয়েছি, কেউ বলেছে আমি এটা গোসল করার সময় পেয়েছি। এক একজন এক একটা প্রস্তাবনা দিয়েছে। তো আসলে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা প্রস্তাবনা, সবচেয়ে ভালো যেটা প্রস্তাব, সবচেয়ে ভালো যেটা প্রপোজ, সেটাই আমরা অ্যাকসেপ্ট করি। তো সবচেয়ে ভালো প্রস্তাবনা শেপ অফ অণু, অণুর শেপ কেমন হবে, কেমন হবে অণুর শেপ, এটা নিয়ে সবচেয়ে ভালো যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে 1940 সালে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে পাওয়েল, আরেকজন হচ্ছে সিটউইক। ঠিক আছে, তাহলে আমরা একটু নামগুলো লিখি। ওনারা দুইজন সম্মানিত ব্যক্তি, একজনের নাম হচ্ছে সিট, তারপর হচ্ছে উইক, আরেকজনের নাম কি? পাওয়েল। এই দুজন বিজ্ঞানী কি করেছে? একই সাথে 1940-তে 1940 সালে একটা প্রস্তাবনা দিয়েছে। কিসের প্রস্তাবনা? অণুর শেপ কেমন হবে এটা নিয়ে একটা প্রস্তাবনা দিয়েছে। তাহলে কি বললাম? সিটউইক এবং পাওয়েল 1940 সালে অণুর শেপ কেমন হবে তা নিয়ে একটা প্রস্তাবনা দিয়েছে। তাহলে কি নিয়ে প্রস্তাবনা দিয়েছে? অণুর শেপ কেমন হবে সেটা নিয়ে। অণুর শেপ কেমন হবে, ওকে, এটা নিয়ে একটা প্রস্তাবনা তারা দিয়েছেন। তো পরবর্তীতে এই প্রস্তাবনাটাকে আমরা একটা সংক্ষেপে একটা নামে ডাকি, সেটা হচ্ছে VSEPR থিওরি। তো ওনাদের এই প্রস্তাবনাকে পরবর্তীতে আমরা BSEPR, বা আমরা বাঙালিরা যারা আছি, আমাদের বাঙালিদের একটা স্বভাব হচ্ছে আমরা কোনো কিছুকে আমাদের সহজলভ্যভাবে করে নিই। বাঙালি হচ্ছে সুবিধাবাদী, যেখানে সুবিধা সেখানে বাঙালি। তো আমরা আমাদের সুবিধার জন্য BSEPR এভাবে বলি না, কষ্ট হয়। BSEPR, এটা কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে তো? BSEPR কষ্ট হচ্ছে তো? তুমি 5 বার বলো তো, BSEPR BSEPR BSEPR, কষ্ট হচ্ছে। তো বাঙালিরা করেছে কি, তাদের সুবিধার জন্য এটাকে বলে বেস পার্ট থিওরি। একসাথে যদি এটা বেস পার্ট না আসলে বাঙালি এটাকে বলছে বেস পার্ট থিওরি। তা আমরা আসলে প্রচলিতভাবে বলি বেস পার্ট থিওরি, যদিও এটা বেস পার্ট না, BSEPR। ওকে, তো তাহলে সিটউইক এবং পাওয়েল 1940 সালে একটা প্রস্তাব দিয়েছে অণুর শেপটা কেমন হবে। সেই প্রস্তাবকে পরবর্তীতে আমরা BSEPR থিওরি নামে ডাকি, বা বেস পার্ট থিওরি নামে ডাকি। তাহলে অণুর শেপ কেমন হবে সেটা বুঝতে লাগে, বেস পার্ট থিওরি তোমাকে বুঝতে হবে। বেস পার্ট থিওরি বোঝার পরে অণুর শেপ কেমন হবে সেটাতে আমরা যাব। অবশ্য অণুর শেপ যে এমনই হবে তা না, এটা একটা প্রস্তাবনা। বাট এখন পর্যন্ত সেই 1940 সালের প্রস্তাব আমরা অ্যাকসেপ্ট করে এসেছি, এবং এখন পর্যন্ত এটাই হচ্ছে একমাত্র অণুর শেপের কি গ্রহণযোগ্য মতবাদ। ঠিক আছে, সো আমরা প্রথমত BSEPR থিওরি কি সে ব্যাপারটা দেখব। তাহলে এখন আমাদের কি আলোচনা করতে হবে? BSEPR বা বেস পার্ট থিওরি কি সেটা। এটা কে দিয়েছেন? সিটউইক আর পাওয়েল। কত সালে? 1940 সালে। এটা কি? এটা হচ্ছে একটা প্রস্তাবনা। কিসের প্রস্তাবনা? অণুর শেপ কেমন হবে। ওকে, চমৎকার, বুঝতে পেরেছি। তাহলে এবার আসো BSPER থিওরি আমরা দেখব। BS
পিই সরি BSEPR EPR থিওরি। এই থিওরি বোঝার জন্য ছোট্ট দুটা বেসিক দরকার। আমরা এখন আমাদের চিপাই দুটা বেসিক লিখব। এটা হচ্ছে আমাদের চিপা। সো চিপাই যাও, আসো চিপাই এসে দুটা বেসিক নিয়ে যাও। দুটা বেসিক। নাম্বার 1, চিপাই একটা বেসিক আমরা তোমাদেরকে দিচ্ছি। আমরা সবাই জানি ইলেকট্রনকে দেখতে পারে না, মানে বিকর্ষণ করে। 2 নাম্বার বেসিক, বন্ধনে বা সংকরায়নে ব্যালেন্স শেলের ইলেকট্রনরা অংশ নেয়। সো ব্যালেন্স শেলের ইলেকট্রন কারা? ব্যালেন্স শেলের ইলেকট্রনরা সব কিছুর কন্ট্রোলার। হোয়াই? কারণ হচ্ছে তারা বন্ধন বা সংকরণে অংশ নেয়, তাই তারা সব কিছুর কন্ট্রোলার। সো এই দুটো হচ্ছে চিপার বেসিক। সো চিপার মধ্যে আমরা দুইটা বেসিক তোমাদেরকে লিখে দিয়েছি, চিপাই বেসিক। তাহলে চিপাই বেসিক দুইটা কি? চিপাই যদি যাও তাহলে বেসিক পাবা। দেখবা তুমি জীবনের বেসিক যদি পেতে চাও তোমাকে চিপাই যেতে হবে। চিপাই গিয়ে তুমি বিভিন্ন ঘটনা অবজার্ভ করলেই আসলে বুঝতে পারবে জীবন কি জিনিস। তাহলে চিপাই লেখা আছে ইলেকট্রনকে বিকর্ষণ করে, জানতে হবে এই ব্যাপারটা। 2 নাম্বার হচ্ছে বন্ধনে বা সংকরায়নে ব্যালেন্স শেলের ইলেকট্রন অংশ নেয়, মানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনরাই কেবল বন্ধনে অংশ নেয়। ভিতরে যারা আছে ভিতরের কক্ষপথের ইলেকট্রন অংশ নেয় না। সংকরায়ন আমরা করেছি, সংকরায়নের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই বাইরের কক্ষপথ ব্যালেন্স শেল যাকে বলছি শেষ কক্ষপথকে আমরা অংশ নিতে দেখেছি, ভিতরের কক্ষপথ অংশ নেয় না। ঠিক আছে, যদিও একটু ভিন্নতা আছে একটা ব্যাপারে, সেটা হচ্ছে ডি অরবিটালগুলো কিন্তু আগের কক্ষপথের ডি অরবিটাল অংশ নেয়। তো আগের কক্ষপথের ডি অরবিটালকেও কিন্তু আমরা আসলে শেষ কক্ষপথ বলে ফেলি। যাই হোক, তাহলে ব্যালেন্স শেল ইলেকট্রন অংশ নেয়, তাই ব্যালেন্স শেলের ইলেকট্রনরাই সব কিছুর কন্ট্রোলার। এরাই সব কিছু নিয়ন্ত্রণ করে দিবে। একটা অণুর শেপ কেমন হবে, শেপ অফ অণু কেমন হবে, সেটার কন্ট্রোলার, সেটার নিয়ন্ত্রক কারা? ব্যালেন্স শেল ইলেকট্রন। তাহলে কয়টা কথা? 2টা কথা। একটা হচ্ছে ইলেকট্রনকে বিকর্ষণ করে। ও মনু তুমি কি জানো? তুমি কি জানো বিকর্ষণের ইংলিশ কি? রিপালশন। বিকর্ষণের ইংলিশ কি? রিপালশন। তাহলে ইলেকট্রনকে রিপালশন করে। আর এখানে আমরা দেখেছি ব্যালেন্সের ইলেকট্রনরা সব কিছুর কন্ট্রোলার। ও মনু, আরও একটা বেসিক যদি তোমাকে দিই রাগ করবে না তো? তোমাকে বলেছি 2টো বেসিক দিব। 2টো কিনলে যে একটা ফ্রি সেটা তো বলি নাই। বাই 2 get 1। ঠিক আছে, 2টা বিয়ে করলে একটা বউ যদি ফ্রি দিত, ওরে আল্লাহ রে কি যে হইতো। বাই 2 get 1 সেটা তো হয় না, বউয়ের বাজারে গেলেই আর হয় না, একটা বিয়ে করতেই কিয়ামত হয়ে যায়। তাহলে দেখো আরেকটা বেসিক ফ্রি, সেটা হচ্ছে ইলেকট্রন জোড়ায় থাকে। ইলেকট্রনের দুনিয়াতে ইলেকট্রন সিঙ্গেল থাকে না, ওরা জোড়ায় থাকে। ঠিক যেমন আমাদের পার্কে যেমন সিঙ্গেল থাকে না, সব জোড়ায় থাকে। ইলেকট্রনের দুনিয়াতে সব জোড়ায় থাকে। কি যে মজা লুটাই দেখছো ভাই, ইলেকট্রনরা কত মজাতে আছে দেখছো, সবসময় জোড়ায় থাকে। ঠিক আছে, আমি আর তুমি, হ্যাঁ ডেনিশ, আমাদের ডেনিশ। তাহলে ইলেকট্রন জোড়ায় থাকে। এই 3টা বেসিক। তো জোড়ায় থাকা, এই জোড়াকে কি বলি আমরা? কাপল বলি না? ছি কাপল বলবো না, পেয়ার বলবো, পেয়ার। ঠিক আছে, পেয়ার হোতা হে। আমি তো আবার হিন্দি গান টান পারি না, তোমরা অনেকে পারো। তোমাদের তো অনেকের আবার বিভিন্ন জনকে পটাইতে হয়, তাই যাও তোমরা অনেক হিন্দি গান টান মুখস্থ করে নাও। ঠিক আছে, এ পেয়ার হোতা হে, যাই হোক কুছ নেই হোতা হে। ওকে, তাহলে পেয়ার, ইলেকট্রন জোড়ায় থাকে, পেয়ারে থাকে। তাহলে আমরা কয়টা বেসিক দিয়েছি? 3টা বেসিক। একটা হচ্ছে ইলেকট্রনকে রিপালশন করে, হ্যাঁ। আবার ইলেকট্রন পেয়ার অর্থাৎ জোড়ায় থাকে। আবার ব্যালেন্স শেলের ইলেকট্রনরাই বন্ধন ঘটনে বা সংকরণে অংশ নেয়। তাহলে একটা হচ্ছে ব্যালেন্স শেল ইলেকট্রন, একটা হচ্ছে রিপালশন, একটা হচ্ছে পেয়ার। 3টা ওয়ার্ডস। এবার আমরা এই 3টা বেসিকের আলোকে বেসপার থিওরিটা দেখব। তো প্রথমেই তোমাদের মনে একটা কুসুর করতেছে, শুধু ভাইয়া বেসপারের পূর্ণরূপ কি সেটা জানার জন্য। তো প্রথমেই তোমাদের অন্তরের ভিতর যে অস্থিরতা, যে কুসুর করতেছে, সেটা দূর করে দিই বেসপারের পূর্ণরূপ লিখে। তারপর বেসপার জিনিসটা কি সেটা লিখে দিব। সো আসো বেসপারের পূর্ণরূপ। ফার্স্ট অফ অল, ভি মানে হচ্ছে ব্যালেন্স,
এস মানে হচ্ছে শেল, ই মানে হচ্ছে ইলেকট্রন, পি মানে হচ্ছে পেয়ার, আর বলতে রিপালশন। ওয়াও ভাইয়া, আপনি এত জোশ কেন? জোশ আগে বলবেন না। ব্যালেন্স শেল ইলেকট্রন, পেয়ার, রিপালশন। আরে আরে, ব্যালেন্স শেল ইলেকট্রন, পেয়ার, রিপালশন মানে কি বেস পেয়ার? হ্যাঁ হ্যাঁ, তো এই যে তিনটা বেসিকে তো এই তিনটা কথাই বলেছেন, তার মানে আসলে বেস পেয়ারের বেসিক হচ্ছে এই তিনটা। তুমি দেখো বেসিকের মধ্যে দেখো রিপালশন চলে এসেছে। ইলেকট্রন ইলেকট্রনকে রিপালশন করে, কথা সত্য কি না? ইলেকট্রন ইলেকট্রনকে রিপালশন করবে। এরপরে দেখো পেয়ার শব্দটা চলে এসেছে, ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে, পেয়ার। এরপর দেখো বন্ধনে, সংকরায়নে, ব্যালেন্স শেলের ইলেকট্রন অংশ নেয়, তাহলে ব্যালেন্স শেলের ইলেকট্রন হচ্ছে সব কিছুর কন্ট্রোলার। সো ব্যালেন্স শেল ইলেকট্রন, পেয়ার, রিপালশন। তার মানে ব্যালেন্স শেলের ইলেকট্রনরা, ইলেকট্রন পেয়াররা রিপালশন করবে। এটা হচ্ছে আসলে বেস পেয়ার থিওরি পূর্ণরূপ। ব্যালেন্স শেল, ইলেকট্রন, পেয়ার, রিপালশন, তিনটা বেসিক অলরেডি সেটা বলা হয়েছে। ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে, ইলেকট্রন রিপালশন করে, ব্যালেন্স শেলের ইলেকট্রনরাই আসলে সব কিছু করে। তাহলে ব্যালেন্স শেলের ইলেকট্রন, পেয়ার, রিপালশন, বেস পেয়ার থিওরির পূর্ণরূপ। এবার আসো বেস পেয়ার থিওরি জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে কি সেটা আমরা এবার দেখব। বেস পেয়ার থিওরি কি? তো বেস পেয়ার থিওরি কি দেখো, এবার মূল থিওরি দেখো, মূল থিওরি দেখো। মূল থিওরিটা এখন শুরু করব। মূল থিওরিটা কি? মূল থিওরি হচ্ছে অণুর শেপ। শেপ মানে কি? আকৃতি। তাহলে অণুর শেপ, অণুর আকৃতি এমন হবে, কেমন হবে? যেন, আচ্ছা, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ারের রিপালশন সবচেয়ে কম হয়। এটাই হচ্ছে মূল থিওরি। তবে বাংলিশ করে লিখেছি, সংবর্ধিত সতর্কীকরণ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। পরীক্ষায় বাংলিশ করা যাবে না। কি করা যাবে না? পরীক্ষায় তুমি বাংলিশ করতে পারবে না, করতে পারবে না। আমি বাংলিশ করে লিখেছি ফিলের জন্য, পরীক্ষায় তুমি বাংলিশ লিখতে পারবে না। তাহলে পরীক্ষায় তুমি বাংলিশ লিখলে সমস্যা হবে। পরীক্ষায় তোমাকে লিখতে হবে ব্যালেন্স শেল ইলেকট্রনের জায়গায় লিখতে হবে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন। তোমাকে লিখতে হবে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন। আচ্ছা, এখন যদি এটা লিখি তাহলে আমার পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এটা মুখে বলে দিচ্ছি, তোমরা নিজেরা লিখে নিও পাশে। তাহলে দেখো পরীক্ষায় কিন্তু তুমি বাংলিশ লিখতে পারবে না, তোমাকে ইংলিশের জায়গায় বাংলা করে ফেলতে হবে। যারা ইংলিশ ভার্সনের আছো পুরোটা ইংলিশে লিখতে হবে। আমি ফিলের জন্য, বোঝানোর জন্য এমন করে লিখেছি। তুমিও তোমার খাতায় এমন করে লিখো, পরীক্ষার খাতায় গিয়ে তুমি ঠিকভাবে লিখলে হবে। তাহলে বুঝবো আমরা এখন মূল থিওরিটা। অণুর আকৃতি এমন হবে, কেমন হবে? অণুর আকৃতি এমন হবে, কেমন হবে? অণুর আকৃতি এমন হবে যেন ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার, মানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন পেয়ার, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন পেয়ার এর রিপালশন, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন পেয়ারের রিপালশনটা সবচেয়ে কম হয়। তাহলে আবার বলছে অণুর আকৃতি এমন হবে যেন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন পেয়ারের রিপালশনটা সবচেয়ে কম হয়। রিপালশনটা সবচেয়ে কম করতে হবে। ইলেকট্রন যে বিকর্ষণ করে, সেই বিকর্ষণটাকে কমাতে হবে। অণু এমনভাবে থাকবে, অণুর শেপ এমনভাবে হবে যেন বিকর্ষণ কম হয়, বিকর্ষণ বেশি হয় এমনভাবে অণু থাকবে না। অণু যেদিকে থাকলে, যেভাবে থাকলে বিকর্ষণ সবচেয়ে কম হবে ওইভাবে অণু থাকবে, ওইটাই হবে অণুর আকৃতি। বিকর্ষণ কেন কম হবে সেটা একটু পরে বলছি এক্সপ্লেনেশনে, বাট মনে রাখবে বিকর্ষণ সবচেয়ে কম হয়, এমনভাবে তারা থাকবে যেন বিকর্ষণ সবচেয়ে কম হয়, রিপালশন সবচেয়ে কম হয়। তাহলে অণুর আকৃতি এমন হবে যেন রিপালশন সবচেয়ে কম হয়। ওকে, এটাই হচ্ছে বেস পেয়ার থিওরির মূল কথা। অণুর আকৃতি এমন হবে যেন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন জোড় সবচেয়ে কম বিকর্ষণে থাকে, অথবা অণুর আকৃতি এমন হবে যেন ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার এর রিপালশন সবচেয়ে কম হয়। তাই এই থিওরির নাম ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, কারণ এই থিওরি কথা বলে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ারের রিপালশন কম করার জন্য। অণুর আকৃতি কেমন হবে সেটাই বলে দিচ্ছে। এখন তোমার প্রশ্ন, কেন অণুর আকৃতি রিপালশন সবচেয়ে কম হবে? এটার ফায়দা কি? রিপালশন সবচেয়ে কম হলে লাভ কি?
রিপালশন সবচেয়ে কম হলে লাভ কি? চলো লাভ কি দেখি। পরীক্ষায় বাংলিশ লেখা যাবে না, তাই আগে লিখে দিয়েছি বাংলিশ লিখবো না, হয় পুরোটা বাংলায় লিখবো পরীক্ষায়, না হয় পুরোটা ইংলিশে লিখবো, কিন্তু বোঝার জন্য বাংলিশ খুবই দরকার। বিশ্বাস করো ভাই, আমি যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হইতাম আমি বাংলিশ লেখাকে জায়েজ করে দিতাম, কারণ একমাত্র বাংলিশ লেখায় তুমি ফিল পাবে। আমি আগেই বলেছি আমরা বাঙালি, বাঙালি মানে সুবিধাবাদী, যেভাবে আমাদের সুবিধা সেভাবে। আমার ফোন নাম্বার বলতে বলে আমি বলি 01863 37 38 এটা আমার ফোন নাম্বার। তাহলে আমার ফোন নাম্বার আমি যদি এভাবে না বলি আমি শান্তি পাই না। বিশ্বাস করো ভাই, আমি শান্তি পাই না, আমি ভুলে যাই, আমি আটকে যাই, আমার কষ্ট হয়, আমি চাই যে আমার কষ্ট হোক। আমি কেন চাইবো আমার কষ্ট হোক? তাই আমি আমার ফোন নাম্বার বলি 01863 37 38 38। এটার নাম বাংলিশ, এটার নাম শান্তি, বাংলিশই একমাত্র শান্তি। তাই বাংলিশের জয় হোক, পরীক্ষায় বাংলিশকে হালাল করে দিক, আমিন। যদিও পরীক্ষায় বাংলিশ লেখা যায় না, কিন্তু পরীক্ষায় বাংলিশকে হালাল করে দিক, আমিন। কারণ মনের ভাব প্রকাশিত ভাষা, তাই না? ব্যাকরণ সেখানে ব্যর্থ। মনের ভাব প্রকাশের জন্য যদি বাংলিশ লিখতে হয়, ব্যাকরণ সেখানে ব্যর্থ। ব্যাকরণ মেনে যদি আমাকে মনের ভাব প্রকাশ করতে হয়, মনের ভাব সেখানে ব্যর্থ, ভাষা সেখানে ব্যর্থ। আমরা চাই না ভাষা ব্যর্থ হোক, আমরা চাই ব্যাকরণ ব্যর্থ হোক। তাহলে আমরা কি করব? বাংলিশ দিয়ে মনের ভাব প্রকাশ করব, ঠিক আছে? ওকে। এভরি ল্যাঙ্গুয়েজ, এভরি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমি তো বাংলায় কথা বলি না, ইংলিশে কথা বলি। এভরি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সি ইউ নট ফর মাইন। খেয়াল করো, সি ইউ নট ফর মাইন। ওকে, ঠিক আছে, সি ইউ নট ফর মাইন, হ্যাভ এ রিল্যাক্স। তাহলে এই হচ্ছে মূল থিওরি। তাহলে আমরা একটু করে যা যা লিখেছি সামারি দিই। সামারি দেওয়ার আগে তোমাদের মনে আবার কুসুর কুসুর শুরু হয়ে গেছে না? মনের মধ্যে কুসুর কুসুর শুরু হয়ে গেছে। এক্সপ্লেনেশনের জন্য কেন রিপালশন কম বলেছে, এক্সপ্লেনেশনটা না দিলে তোমার মনে শান্তি হবে না। কেন রিপালশন কম হতে হবে? কারণ রিপালশন কম হলে অণু অস্থির হয় না, স্থির হয়। রিপালশন বেশি হলে, বিকর্ষণ বেশি হলে অণু স্থির হয়ে যায়। আর যদি বিকর্ষণ কম হয় অণু স্থির হয়। স্থির হওয়া কেবল স্থিতিশীলতা। তাহলে রিপালশন যত কম হবে তত স্থিতিশীলতা অর্জন করবে। আর স্থিতিশীল, সবাই চায় স্থিতিশীল হতে, কেউ চায় না স্থির থাকতে, সবাই চায় স্থিতিশীল হতে। তাহলে বিকর্ষণ কম হলে অণু স্থির হয়ে যায়। লিখব আমরা বিকর্ষণ কম হলে অণু স্থির হয়ে যায়। স্থির মানে কি রে? স্থির মানে স্থির নয়, স্থিতিশীলতা, নিচে জায়গা নেই, তোমরা নিজেরা লিখে দিবে স্থিতিশীলতা। স্থির মানে কি রে? স্থিতিশীলতা। ঠিক আছে, বিকর্ষণ কম হলে অণু স্থিতিশীল অর্জন করে। সবাই চায় স্থিতিশীলতা অর্জন করতে, তাই সবাই বিকর্ষণ কম করতে চায়। তাহলে অণুর আকৃতি এমন হবে যেন বিকর্ষণ কম হয়। তবে কাদের? সব কিছুর কন্ট্রোলার যারা, তাদের। তবে কাদের বিকর্ষণ কম হবে? কাদের বিকর্ষণ কম হবে? যারা সব কিছুর কন্ট্রোলার, বন্ধনের কন্ট্রোলার যারা, সংকরায়নের কন্ট্রোলার যারা, তাদের বিকর্ষণ কম হতে হবে। তো কারা সেই কন্ট্রোলার? ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার। একমাত্র ব্যালেন্স শেলের ইলেকট্রনরাই সব কিছুর কন্ট্রোলার। তারাই বন্ধন অঞ্চনে, তারাই সংকরায়ন অঞ্চনে। তাদেরই বিকর্ষণ কম হলে স্থিতিশীলতা অর্জন হয়। স্থিতিশীলতার জন্য কারা দায়ী? ব্যালেন্স শেল ইলেকট্রনরা দায়ী। তাই বলা হয়েছে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ারের রিপালশন সবচেয়ে কম হয়। এটাই হচ্ছে অণুর আকৃতি। ওকে, তো এই হচ্ছে আমরা মোটামুটি বেসপার থিওরিটা দেখেছি। তো কেমিস্ট্রি আসলে পড়তে হবে তো এইভাবে, বেসিক দিয়ে। বেসিক ছাড়া তুমি যদি বইয়ের কথাগুলো পড়ে যাও, কেমিস্ট্রি হবে না। আমরা তো অনেক কাবিল, অনেক পণ্ডিত, অনেক বুঝি। আমরা বুঝি বলেই তো আজকে আমাদের ধ্বংস। আমরা যদি এত কাবিল না হতাম, পণ্ডিত না হতাম, আমরা যদি বোকা হতাম, তাহলে কিন্তু আজকে আমরা ভালো বুঝতে পারতাম। আমরা পণ্ডিতগিরি করে কি করি? আমরা ক্লাস করি না। আমরা মনে করি আমরা লাইভ ক্লাসের চেয়ে ওই যে ছোট একটা স্যার পড়াচ্ছে, ওই স্যারের চেয়ে আমরা বেশি জানি, ওই স্যারের চেয়ে বই বেশি জানে, ওই স্যারের চেয়ে সব বেশি জানে। এটা আমরা মনে করি পণ্ডিতের জন্য। এখানে আসলে সমস্যা। তাহলে একবার সামারি দিয়ে দিচ্ছি বেসপার থিওরি, তারপর সামনের দিকে এগিয়ে যাব। তাহলে আজকের ক্লাস চ্যাপ্টার 3 এর লেকচার 17, শেপ অফ অণু। অণুর শেপ নিয়ে কথা বলছি। অণুর শেপ নিয়ে 1940 সালে সিডউইক এবং পাওয়েল একটা প্রস্তাব দিয়েছেন অণুর শেপ কেমন হবে সেটা নিয়ে। এই প্রস্তাব করা হয় বেসপার থিওরি, BSEPR। বেসপার মানে কি রে? ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তো আমরা 3টা চিপাই বেসিক পড়েছি, 3টা বেসিক চিপাই। তানিয়া কোথায়? তানিয়া চিপাই। তানিয়া কোথায়? তানিয়া চিপাই। দেখো এই যে বেসিক চিপাই, বেসিক। ইলেকট্রনকে বিকর্ষণ করে বা রিপালশন করে।
বন্ধনে বা সংকরে আনে, ব্যালেন্স শেয়ারের ইলেকট্রন অংশ নেয়। আরেকটা হচ্ছে সো ব্যালেন্স শেয়ারের ইলেকট্রনরা সব কিছু কন্ট্রোলার, ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে। তাহলে ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে মানে পেয়ার। এরপর হচ্ছে ইলেকট্রন বিকর্ষণ করে, রিপালশন। এরপর হচ্ছে কারা কন্ট্রোলার, ব্যালেন্স শেয়ারের ইলেকট্রনরা। সো এই তিনটা বেসিকের আলোকেই আসলে এই থিওরি। ব্যালেন্স শেয়ার ইলেকট্রন পেয়ার রিপালশন করবে, অনুর আকৃতি এমন হবে যেন ব্যালেন্স শেয়ার ইলেকট্রন পেয়ার এর রিপালশন সবচেয়ে কম হয়। অনুর আকৃতি এমন হবে যেন ব্যালেন্স শেয়ার ইলেকট্রন পেয়ারের রিপালশন সবচেয়ে কম হয়। বিকর্ষণ কম হলে অণু স্থিতিশীলতা অর্জন করে, বিকর্ষণ কম হলে অণু স্থিতিশীলতা অর্জন করে। এই কারণেই বিকর্ষণ সবচেয়ে কম হয়। তো এই ছিল বেসপার থিওরির কথা। তো এই যে কথাটা ভাই, অনুর আকৃতি কম হবে যদি বিকর্ষণ কম হয়। এখন বিকর্ষণ কম হয় এই ব্যাপারটা তো বুঝি নাই। চলো একটা নিনজা টেকনিক দেখে আসি, যেই নিনজা টেকনিক বলে দিবে বেসপার থিওরি আসলে কি বোঝাতে চেয়েছে। বেসপার থিওরি দিয়ে আসলে কাজ কি সেটার একটা নিনজা টেকনিক দেখে আসি। তাহলে নিনজা টেকনিক অফ বেসপার থিওরি। এখন আমরা দেখব নিনজা টেকনিক অফ বেসপার থিওরি। তাহলে হেডিং দাও, নিনজা টেকনিক অফ বেসপার থিওরি। সবাই আজকের লাইভ ক্লাসটা শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। ওকে, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসই খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসই আসলে তোমাকে কেমিস্ট্রি বইটাকে অনেক সহজ করে দেওয়া হচ্ছে একদম ফ্রিতে। আজকে আমরা 3 মাস হয়ে গেল তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি একদম ফ্রিতে, তোমাদেরকে কেমিস্ট্রি বইটা অনেক সহজ করে দেওয়ার ট্রাই করছি। ঠিক আছে, অনেক কঠিন ব্যাপারগুলোকে সহজ করে দেওয়ার ট্রাই করছি। তাহলে নিনজা টেকনিক অফ বেসপার থিওরি কি বলে দেখো, নিনজা টেক অফ বেসপার। ও আমি বারবার বেসপার বানানটা ভুল করছি, জাতিকে আমাকে মেনে নিবে। হ্যাভ এ রিল্যাক্স। বেসপার থিওরি। ওকে, দেখো মনে করো আমার কাছে একটা মুক্ত জোড় আছে, তার পাশে আরও একটা মুক্ত জোড় আছে, আর বন্ধন জোড় ইলেকট্রন আছে 2টা। মনে করো কে বলো তো সে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। হাইড্রোজেনের মাথায় 2টো শিন, তারা হাট্টিমা টিম টিম। তাহলে দেখো অক্সিজেনের মাথায় 2টো শিন মানে 2টো মুক্ত জোড় আর 2টো বন্ধন জোড়। এখন একটা ব্যাপার খেয়াল করো ভালো করে। আমরা আগেই বলেছি তোমাকে অণুর শেপ এমন হবে যেন ব্যালেন্সের ইলেকট্রনের রিপালশনটা সবচেয়ে কম হয়। তো আমরা এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুক্ত জোড় আছে আবার বন্ধন জোড় আছে। এই যে দেখো এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, হ্যাঁ বন্ধন জোড়, আর এটা হচ্ছে মুক্ত জোড়। তাহলে একটা আমরা মনে করি এটাকে বললাম লোন পেয়ার মুক্ত জোড়, বা ইংলিশে সংক্ষেপে বললে লোন পেয়ার, এলপি বলবো, এলপি লোন পেয়ার মুক্ত জোড়। পাশেও কিন্তু আমার মুক্ত জোড় আছে, রাইট, মুক্ত জোড়, এটাকেও কিন্তু আমরা লোন পেয়ার বলবো। আবার এ পাশে দেখো বন্ধন জোড় আছে, সো এটাকে আমরা কি বলবো, বন্ড পেয়ার বলবো সংক্ষেপে। ওকে, তাহলে লোন পেয়ার বন্ড পেয়ার। এখন আমরা এটাকে মনে করো বস বললাম, মানে এটাকে আমরা রেফারেন্স বললাম আর কি, এটা হচ্ছে আমাদের রেফারেন্স, এই মাঝখানেরটা হচ্ছে আমাদের রেফারেন্স। ওকে, তাহলে দেখো এই লোন পেয়ারের এই পাশে একটা লোন পেয়ার আছে, এই পাশে একটা বন্ড পেয়ার আছে। মনে রাখবে লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করে, কারণ লোন পেয়ার তো কোথাও বন্ধন অংশনে নাই, ফলে তার মাঝে সব শক্তি রয়ে গিয়েছে। যারা বন্ড পেয়ার মানে বন্ধন অংশ নিয়েছে ওই ইলেকট্রনগুলো কিন্তু ছুটাছুটিতে আছে, একবার ওর দিকে যায় একবার এর দিকে আসে, একবার ওর দিকে যায় একবার এর দিকে আসে, শক্তি খরচ হচ্ছে, ফলে তাদের শক্তিটা একটু কম। কিন্তু ওরা কিন্তু একদম ফ্রেশ, লেটেস্ট, একদম লেটেস্ট মাল, এরা হচ্ছে একদম লেটেস্ট মাল, মানে একদম নিউ ফ্রেশ। ঠিক আছে, সো এদের শক্তিটা একটু বেশি। তো আমার লোন পেয়ারের পাশে লোন পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, কাকে বেশি বিকর্ষণ করবে, লোন পেয়ারের শক্তি বেশি, ওকে বেশি বিকর্ষণ করবে, ওকে কম বিকর্ষণ করবে। তার মানে লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করবে, বন্ড পেয়ারকে কম বিকর্ষণ করবে। আবার দেখো বন্ড পেয়ারের পাশে আরও একটা বন্ড পেয়ার আছে, তো বন্ড পেয়ারকে আরও কম বিকর্ষণ করবে, কারণ দুইজনেরই শক্তি কম। এর আগে তো লোন পেয়ারের শক্তি বেশি ছিল, বন্ড পেয়ারের শক্তি কম ছিল, এখন বন্ড পেয়ারের শক্তিটা আরও কম। তাহলে আমরা কি কথা বললাম, আমরা বললাম যে একটা লোন পেয়ারের পাশে যদি লোন পেয়ার থাকে, বন্ড পেয়ার থাকে, কাকে বেশি বিকর্ষণ করবে, যার শক্তি বেশি তাকে বেশি বিকর্ষণ করবে। তাহলে লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করবে, বন্ড পেয়ারকে কম করবে। আবার বললাম বন্ড পেয়ারের পাশে লোন পেয়ার আছে, বন্ড পেয়ার আছে, কাকে বেশি বিকর্ষণ করবে, বন্ড পেয়ারকে বেশি বিকর্ষণ করবে, লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করবে, বন্ড পেয়ারকে কম করবে, শক্তি কম বলে। এই যে একটা কথা বললাম না, কি কথা বললাম বলো তো ভাই? আপনি বলেছেন লোন পেয়ার তার পাশের লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করবে,
তাহলে আমি কি বলেছি? আমি বলেছি লোন পেয়ার তার পাশের লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করবে। আচ্ছা, কার চেয়ে? ভাইয়া লোন পেয়ার তার পাশের বন্ড পেয়ারের চেয়ে। কার চেয়ে? লোন পেয়ার তার পাশের বন্ড পেয়ারের চেয়ে বেশি বিকর্ষণ করবে। তাহলে লোন পেয়ার বিকর্ষণটা বেশি হবে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ থেকে। আবার আমি কি বলেছি বলো তো ভাই? আপনি এরপরে বলেছেন লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বন্ড পেয়ার কম বিকর্ষণ করবে, অর্থাৎ বন্ড পেয়ার তার পাশের বন্ড পেয়ারকে কম বিকর্ষণ করবে। কিসের জন্য? শক্তি কম বলে। তাহলে বন্ড পেয়ার লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করবে, বন্ড পেয়ারকে কম বিকর্ষণ করবে। তাই আমার এটা বড়, এটা ছোট। এই যে একটা সিরিয়াল দিয়েছি না, লোন পেয়ার সবচেয়ে বেশি বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার মধ্যম, বন্ড পেয়ার কম। বেশি বিকর্ষণ, মধ্যম বিকর্ষণ, কম বিকর্ষণ। কারণ কি? লোন পেয়ার হচ্ছে একদম লেটেস্ট মাল, তাদের শক্তি বেশি, আর বন্ড পেয়ার বন্ধন অঞ্চলে তাদের শক্তি কম। এই যে একটা লিখেছি না, এটাই হচ্ছে আসলে নিনজা টেকনিক অফ বেসপার থিওরি। বেসপার থিওরির নিনজা টেকনিক হচ্ছে এটা। তাহলে লোন পেয়ারকে বেশি বিকর্ষণ করে দূরে সরিয়ে দিবে, আর লোন পেয়ার বন্ড পেয়ার কম বিকর্ষণ করবে, বন্ড পেয়ার আরও কম বিকর্ষণ করবে। এ কারণে কি বলেছি? এ কারণে তো এই কারণে কি? দেখো পানির শেপটা কেমন হতে পারত? পানির শেপ এমন হতে পারত, পানির শেপ কেমন হতে পারত? পানির শেপ এমন হতে পারত, পানির শেপ কেমন হতে পারত? পানির শেপ এমন হতে পারত। কিন্তু কেমন হয়েছে? পানির শেপ নিচেরটা হয়েছে। কেন পানির শেপ ভাই উপরের দুটো হয় নাই বা এরকম হয়নি কেন? পানির শেপ তোমরা দেখেছো? পানির স্ট্রাকচার, পানি অণুর স্ট্রাকচার এটা নয়, এটা হচ্ছে পানি অণুর স্ট্রাকচার। কেন পানি অণুর স্ট্রাকচার এটা হলো, কেন এরা হলো না? ওই যে আমি বলেছি অণুর আকৃতি কেমন হবে, অণুর শেপ কেমন হবে সেটা বলে দিবে বেসপার থিওরি। আর বেসপার থিওরি নিনজা টেকনিক হচ্ছে এটা। নিনজা টেকনিক অ্যাপ্লাই করো, হয়ে যাবে। নিনজা টেকনিক অ্যাপ্লাই করা হয়ে যাবে। তাহলে চলো নিনজা টেকনিক অ্যাপ্লাই করে দেখি কেন হয়েছে। আমাদেরকে বলেছে লোন পেয়ার সবচেয়ে বেশি বিকর্ষণ করবে। তাহলে এই যে দেখো একটা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার এ পাশে আর একটা লোন পেয়ার এ পাশে, সবচেয়ে বেশি বিকর্ষণ করায় লোন পেয়ার 180 ডিগ্রিতে আছে। এই যে এই লোন পেয়ারের সাথে এই লোন পেয়ার 180 ডিগ্রিতে আছে। তাহলে লোন পেয়ার 180 ডিগ্রির কাছাকাছি, মানে প্রায় 180 ডিগ্রি বলতে পারো, প্রায় 180 ডিগ্রিতে আছে। তারপর তুমি দেখতে পাচ্ছ যে লোন পেয়ার বন্ড পেয়ার 180 ডিগ্রিতে নাই। যে আমরা যদি চিন্তা করি এই যে 180 ডিগ্রিতে নাই, একটু কম আছে, অনেক কম আছে। তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই কম আছে। তার মানে এটা মনে করো আমরা মনে করে নিলাম যে এই কোণটা কত, এই কোণটা মনে করো যে 80 ডিগ্রির মতো, মানে কম আছে। আমরা ধরে নিলাম মনে করি এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, মনে করো আমরা ধরে নিলাম আর কি। তাহলে লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যবর্তী কোণ হচ্ছে 80 ডিগ্রি। এবার তুমি কি লক্ষ্য করেছো পানির শেপটা? পানির শেপের ক্ষেত্রে হাইড্রোজেন খুব কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি থাকে। এটা মনে করো 45 ডিগ্রি বা 30 ডিগ্রি এই ধরনের, 45 ডিগ্রি কিংবা 30 ডিগ্রি এই ধরনের, অর্থাৎ বন্ড পেয়ার কাছাকাছি থাকে। তো দেখো তো আমাদের সাথে মিলেছে কিনা। আমরা বলেছি লোন পেয়ার বিকর্ষণ বেশি, ফলে তারা লোন পেয়ার বিকর্ষণ বেশি, ফলে তারা সবচেয়ে দূরে থাকবে। দেখো দুইটা অপোজিট অ্যাঙ্গেলে। তারপর আমরা বলেছি লোন পেয়ার বন্ড পেয়ার কম বিকর্ষণ, ফলে তারা একটু দূরে থাকবে, বন্ড পেয়ার কাছাকাছি থাকবে। তাই আমাদের এটা একমাত্র শেপ। তুমি বলতে পারতে ভাই উপরেরটা কেন হলো না? উপরে তো লোন পেয়ার 180 ডিগ্রিতে আছে। হ্যাঁ, উপরেরটাতে লোন পেয়ার 180 ডিগ্রিতে আছে, কিন্তু বন্ড পেয়ারও 180 ডিগ্রি হয়ে গেছে। বন্ড পেয়ার 180 ডিগ্রি হয়ে গেল, বন্ড পেয়ার তাহলে তো হবে না, বন্ড পেয়ার তো কম হতে হবে, বন্ড পেয়ার অনেক কম হতে হবে, তাই উপরেরটা হয় নাই। তাহলে উপরের এই স্ট্রাকচারটা কেন হয় নাই? বন্ড পেয়ার 180 ডিগ্রি, যেটা আসলে বেসপার থিওরি মানে না, এটা সম্ভব না। লোন পেয়ার বেশি বিকর্ষণ হবে কেন সেটা বলেছি, এরা লেটেস্ট মাল, ফ্রেশ, আর এরা বন্ধন অংশ নিচ্ছে, শক্তি কম, এটা কম হওয়া দরকার, হয়নি। উপরেরটা কেন হয় না? উপরেরটা তো হবেই না। তুমি দেখতেই পাচ্ছ মুক্ত জুড়রা কাছাকাছি আর বন্ড পেয়াররা দূরে, হবেই না। লোন পেয়ার কম, বন্ড পেয়ার বেশি, উল্টা হয়ে গেছে পুরা, উপরেরটা তো হবেই না। তাহলে নিচেরটা কেন হয়েছে? নিচেরটা সঠিক রেশিও মেনেছে, যে যত বিকর্ষণ করবে সে তত দূরে সরে যাবে, ফলে তার মধ্যবর্তী কোণ বেড়ে যাবে। কোণ মানে কি? কোণ মানে হা, অর্থাৎ কোণ মানে যে দূরে সরে যাওয়া, সেটা যে যত দূরে সরে যাবে সেটা হচ্ছে তত বেশি কোণ তৈরি করবে। তাহলে যার কোণ যত বেশি হবে সে তত বিকর্ষণ করতেছে। তাহলে আমাদের এটা সঠিকভাবে মানে, তাই নিচেরটা হচ্ছে একমাত্র সঠিক শেপ। তো এই কথাগুলোই আসলে বেসপার থিওরি বলেছে। বেসপার থিওরির নিনজা টেকনিক হচ্ছে এটা।
এই হচ্ছে বেস পাথ থিওরির নিনজা টেকনিক। তো বেস পাথ থিওরি আমাদের বইয়ে আছে, আমাদের টিচারও আমাদেরকে পড়ায়, কিন্তু আমি জানি না তোমরা স্টুডেন্টরা কতটা বুঝো। তো আশা করি আমার এই ক্লাসে তোমরা অনেকটাই বুঝতে পেরেছো বেস পাথ থিওরি আসলে কী বলতে চাচ্ছিল। বেস পাথ থিওরি আসলে বলতে চাচ্ছিল কথাই, লোন পেয়ার সবচেয়ে বেশি দূরে থাকবে, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার বন্ড পেয়ার, এমনভাবে অণুর শেপটা হবে। আমরা দেখিয়েছি পানি অণুর এক্সাম্পলের মধ্য দিয়ে শেপটা আসলে কেমনভাবে হবে। এবার চলে আসো ভাইয়া, তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে ভুলবে না। আমার ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার করবে, নিজের টাইম লাইনে মেনশন করবে ফ্রেন্ডদেরকে, এবং ফ্রেন্ডদেরকে বলবে, কলেজে বলবে, সব জায়গায় বলবে, নিঃশ্বাসে বলবে এই কোর্সের কথা। এটা পুরো একটা ফ্রি কোর্স ফার্স্ট পেপারের, আমরা ফার্স্ট পেপার পুরোটাই শেষ করিয়ে দিব। ওকে, এবার চলে আসো ভাইয়া, আমরা এবার দেখব অণুর শেপ। এতক্ষণ ধরে বেস পাথ থিওরিটা দেখালাম, এবার অণুর শেপটা দেখাবো। সো অণুর শেপের পুরো ব্যাপারটা তোমাদেরকে ঠান্ডা মাথায় দেখতে হবে। তবে আমি টাইমিংয়ের ব্যাপারটা একটু দেখে নিই, টাইম কেমন। টাইমিংয়ের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ টাইম আছে। তার মানে আমাকে তোমরা আর 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে। 15 থেকে 20 মিনিট সময় আমাকে দিবে, আমি তোমাদেরকে সব অণুর শেপটা দেখিয়ে দিব। ওকে, সবাই 15 থেকে 20 মিনিট সময় আমাকে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বিসমিল্লাহ পড়ে নাও, দোয়া দরুদ পড়ে নাও। এখন আমরা শেপে ঢুকে যাব, এখন আমরা অ্যাকচুয়ালি শেপে যাব। ওকে, শেপে যাওয়ার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার লক্ষ্য করব, একটা হচ্ছে টাইপ থাকবে আর একটা সাব টাইপ থাকবে। শেপে যাওয়ার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার লক্ষ্য করব, একটা টাইপ থাকবে আর একটা সাব টাইপ থাকবে। টাইপটা হবে শঙ্করায়নের উপরে, টাইপটা হবে শঙ্করায়নের উপরে, শঙ্করায়ন। আর সাব টাইপটা হবে লোন পেয়ার সংখ্যার উপরে, লোন পেয়ারের উপর। তাহলে আমরা আমাদের কি স্টাইলের শেপগুলো দেখাবো, টাইপ এবং সাব টাইপের ভিত্তিতে দেখাবো। তো ভাইয়া টাইপটা কিসের ভিত্তিতে হবে, শঙ্করায়নের ভিত্তিতে। সাব টাইপটা কিসের ভিত্তিতে হবে, লোন পেয়ারের ভিত্তিতে। ওকে, চলে আসো, একটা একটা করে শুরু করতেছি। দেখো বিসমিল্লাহ। ফার্স্ট অফ অল হচ্ছে টাইপ। শুরু করব শঙ্করায়ন দিয়ে, তাহলে একদম শুরুতে যে শঙ্করায়নটা আমরা পড়াবো সেটা হচ্ছে এসপি শঙ্করায়ন, এসপি শঙ্করায়ন। সাব টাইপ আমরা বলেছি টাইপ থাকবে, সাব টাইপ থাকবে। সাব টাইপ হচ্ছে জিরো লোন পেয়ার, কোনো লোন পেয়ার নাই, জিরো লোন পেয়ার। কারণ এসপি শঙ্করায়ন আসলে কোনো লোন পেয়ার থাকবে না, কারণ আমরা জানি যে কেন্দ্রীয় পরমাণু দুইজনকে ধরতেই হবে, একটা এস অরবিটাল একটা পি অরবিটাল। এসপি শঙ্করায়ন মানে দুইটা অরবিটাল, সো দুটো অরবিটাল দিয়ে সে দুইজনকে ধরবে, তাহলে আর কোনো লোন পেয়ার থাকার সুযোগ নাই, জিরো লোন পেয়ার। আচ্ছা, তাও তোমাদের এত জানা দরকার নেই, এমনি বুঝতে পারবা চিত্র আঁকলে, মানে লোন পেয়ার নাই আর কি। তাহলে এসপি শঙ্করায়ন, আস্তে আস্তে দেখো ভালো করে। এসপি শঙ্করায়ন, তো এসপি কয়টা অরবিটাল, দুইটা অরবিটাল, দুইটা অরবিটাল এসপি। তাহলে আমরা দুইটা সংকরিত অরবিটাল এঁকে ফেলবো, এই একটা এঁকে ফেললাম, এই আরেকটা এঁকে ফেললাম। এটা হচ্ছে সংকরিত অরবিটালের শেপ। তোমরা জানো একটা বড় করে বেলুন, ছোট একটা বেলুন, একটা বড় বেলুন একটা ছোট বেলুন, একটা মাদার বেলুন একটা বাচ্চা বেলুন, একটা বড় বেলুন একটা ছোট বেলুন, দুই বেলুন মিলে সংকরিত অরবিটাল হয়। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে সংকরিত অরবিটাল, এটা একটা সংকরিত অরবিটাল, এটা আরেকটা সংকরিত অরবিটাল। তো এটাও এসপি সংকরিত অরবিটাল, এসপি সংকরিত অরবিটাল। ওকে, ঠিক আছে। আর এখানে অসংকরিত অরবিটাল কি আছে, এখানে তো শুধুমাত্র পি একটা অরবিটাল অংশ নিয়েছে, আরও দুটা অসংকরিত রয়ে গেছে। তারা কে কে, পি ওয়াই এবং পি জেড। আমরা যদি আরও একটা চিত্র এঁকে তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর ট্রাই করি, তাহলে একটু পরে বোঝাচ্ছি। অসংকরিত অরবিটালের চিত্র আবার আলাদাভাবে আঁকবো। আপাতত দেখো শেপটা কেমন হবে, শেপটা হবে এমন। অর্থাৎ দুইটা অরবিটাল আছে, একটা এসপি আর একটা এসপি, দুইটা অরবিটাল আছে। ভাইয়া বুঝবো কেমনে দুইটা অরবিটাল আছে, খুবই সিম্পল ব্যাপার। একটা এস আর একটা পি মিলিত হয়ে সংকরিত অরবিটাল গঠন করেছে। তাহলে একটা এস একটা পি, তাহলে কয়টা, দুইটা। তাহলে এরা দুইজন মিলে এসপি সংকরিত অরবিটাল গঠন করেছে। তাহলে এসপি এসপি, অর্থাৎ এস এবং পি মিক্স হয়ে দুইটা সংকরিত অরবিটাল গঠন করেছে, এসপি এসপি। তাই যদি ভাইয়া sp3 থাকতো, sp3 মানে এস একটা পি তিনটা, তাহলে কয়টা অরবিটাল, চারটা sp3 অরবিটাল হইতো। তাহলে সেক্ষেত্রে চারটা অরবিটাল হইতো, অর্থাৎ এরা যতজন মিলে করবে ততটা সংকরিত অরবিটাল হবে, ততটা সংকরিত অরবিটাল হবে। তাহলে sp তার মানে দুইটা সংকরিত অরবিটাল। তো দুইজন আছে, দুইজন কিভাবে থাকলে সবচেয়ে কম বিকর্ষণে থাকবে, দুইজন কিভাবে থাকলে সবচেয়ে কম বিকর্ষণে থাকবে, এটা কিভাবে বের করব, ম্যাথমেটিক্স দিয়ে বের করব। ম্যাথমেটিক্স দিয়ে আমরা বের করব দুইজন কিভাবে থাকলে সবচেয়ে কম বিকর্ষণে থাকবে। তাহলে দেখো ম্যাথমেটিক্স আমাদেরকে বলে দুইজন থাকার জন্য হচ্ছে 360 ডিগ্রি, আমাদের জায়গা আছে 360 ডিগ্রি, পুরো হচ্ছে 360। তারা কয়জন, তারা দুইজন।
তাহলে 360কে দুইজনে নিয়ে নিবে, 2 ভাগে ভাগ করব, ফলে 180 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রি একটা স্পেস আছে, এই স্পেসের মধ্যে দুইজনকে থাকতে হবে। তাহলে দুইজন সবচেয়ে বেশি কোণে থাকতে পারবে 180 ডিগ্রি কোণে থাকলে। তাহলে দুইজন যদি 180 ডিগ্রি কোণে থাকে তাহলে সবচেয়ে দূরে থাকতে পারবে, সবচেয়ে কম বিকর্ষণে থাকতে পারবে। সবচেয়ে দূরে থাকা মানে সবচেয়ে কম বিকর্ষণে থাকা, অথবা সবচেয়ে বেশি কোণে থাকা মানে সবচেয়ে বেশি কোণে থাকা মানে সবচেয়ে কম বিকর্ষণে থাকা। তাহলে এরা 180 ডিগ্রি কোণে থাকবে, দুইটা অরবিটাল 180 ডিগ্রি কোণে থাকবে, অর্থাৎ তারা একদম সোজা হয়ে যাবে। তো আমরা জানি একটা রেখার কোণ কত? একটা রেখা হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একটা রেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে 180। তাহলে আমি যদি বলি এই অণুর স্ট্রাকচারটা কি, বা এসপি সংকরায়নের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে একটা লাইনকে আমরা বলি সরলরৈখিক, লিনিয়ার, ইংলিশে বলবো লিনিয়ার। তাহলে এসপি সংকরায়নের অণুর স্ট্রাকচারটা কি? অণুর স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার বা রৈখিক। এবং বন্ধন কোণ কত? এই যে একটার সাথে একটার কোণ, এটাকে বলি বন্ধন কোণ। বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। তাহলে আমরা দুটো ব্যাপার তোমাদেরকে বলবো, একটা হচ্ছে বন্ধন কোণের ব্যাপারটা, আর একটা হচ্ছে অণুর শেপের ব্যাপারটা। তাহলে আমরা বুঝতে পেরেছি অণুর শেপ হচ্ছে সরলরৈখিক, বন্ধন কোণ হচ্ছে 180। আমি আবার তারপরে তোমাদের জন্য কষ্ট করে লিখে দিচ্ছি, শেপ কি আর বন্ড অ্যাঙ্গেল কি। শেপ কি, বন্ড অ্যাঙ্গেল কি? বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি আর শেপ হচ্ছে সরলরৈখিক। ইংলিশটাও জেনে রাখতে হবে, এমসিকিউতে আসে ইংলিশ টার্ম লিনিয়ার। সো এই দুটা তথ্য মাথায় রাখতে হবে। তাহলে শেপ হচ্ছে লিনিয়ার বা সরলরৈখিক, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কার জন্য? এসপি সংকরায়নের জন্য। কেন 180 ডিগ্রি? কারণ দুইজন আছে, দুইজনে 360 ডিগ্রির মধ্যে থাকতে হবে। তাহলে সবচেয়ে বেশি কোণে থাকতে পারবে 360/2, তার মানে হচ্ছে 180 ডিগ্রিতে। ম্যাথমেটিক্স এটা আমাদেরকে বলে। এরপরে এবার চলে যাব আমাদের আরেকটা টাইপে। সো একটা টাইপ আমাদের শেষ, পরবর্তী টাইপে যাব, একটা একটা করে তোমাদেরকে শেপগুলো দেখাবো। সো এটা শেপটা এটা। তো তোমাদেরকে একটু আগে বলেছিলাম অসংকরিত অরবিটালগুলো একটু দেখাই ফেলি। অসংকরিত অরবিটাল সবসময় সংকরিত অরবিটালের সাথে লম্বে থাকে, তার মানে এর সাথে লম্বে থাকবে। তো একটা হচ্ছে কি PY, আর হচ্ছে PZ। এরা সংকরায়ন না, এরা অসংকরিত অরবিটাল। তো এদের শেপ এমন কেন? কারণ আমরা জানি পি এর শেপ ডাম্বেল আকার, ডাম্বেলের মতো। PY এবং PZ এভাবেই হচ্ছে অন্যটা থাকবে। আচ্ছা, যেমন একটা যদি এক্সাম্পল দিতেন, হ্যাঁ চলো অবশ্যই একটা এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি। একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। মনে করো বেরিলিয়াম ডাইক্লোরাইড। তো বেরিলিয়াম, তো এটা হচ্ছে আমাদের বেরিলিয়ামের এই একটা হাত, এই হাতে ধরবে ক্লোরিনকে, এই হাতও ধরবে ক্লোরিনকে। তাহলে দেখো শেপটা কেমন? বেরিলিয়াম ডাইক্লোরাইড। তার মানে বেরিলিয়াম একটা অণু, ক্লোরিন একটা অণু, ক্লোরিন একটা অণু। তো বেরিলিয়ামের সংকরিত হাত একটা, আরেকটা সংকরিত হাত, একটাতে ক্লোরিনকে ধরেছে আরেকটাতে ক্লোরিনকে ধরেছে। সো বেরিলিয়াম ডাইক্লোরাইড, এসপি সংকরিত। শেপ কেমন? সরলরৈখিক। তাহলে তোমাকে যদি কোনো একটা অণুর শেপ বের করতে বলে, একটা অণু দিয়েছে, তোমাকে দিয়েছে বেরিলিয়াম ক্লোরাইডের বন্ড অ্যাঙ্গেল বের করো, শেপ বের করো, কি করবে? বেরিলিয়াম ক্লোরাইডের সংকরায়ন করো, ওই সংকরায়নের জন্য শেপ কোনটা, বন্ড অ্যাঙ্গেল কোনটা বের করো। তাহলে তোমাকে আগে সংকরায়ন করতে হবে, তারপর শেপ এবং বন্ড অ্যাঙ্গেল বের করতে হবে। তো এই যে আমরা যে বন্ড অ্যাঙ্গেলটা বের করেছি, এটা কিসের বেসিসে করেছেন? সবচেয়ে কম বিকর্ষণ। আমরা এমনভাবে অণুর শেপটা নিয়েছি যেন সবচেয়ে কম বিকর্ষণ হয়। এর সবচেয়ে কম বিকর্ষণ এটা পাইছেন কোথায়? বেসপার থিওরি। তার মানে আমরা বুঝতে পারছি শেপ অফ অণুর ক্ষেত্রে আমাদের বেসপার থিওরিটা কাজে লাগছে। ওকে, এবার চলে আসো টাইপ, আরেকটা টাইপে। আরেকটা টাইপ আমরা যাব, ভালো করে খেয়াল করো। এরপরের টাইপটা হচ্ছে sp2 সংকরায়ন। sp2 সংকরায়ন। তো এই ক্ষেত্রে দুইটা সাবটাইপ থাকবে। সাবটাইপ 1 কোনো লোন পেয়ার নাই, তার মানে 0 লোন পেয়ার। আরেকটা সাবটাইপ থাকবে, একটু পরে দেখাচ্ছি। তাহলে সাবটাইপ 1 কোনো লোন পেয়ার নাই। যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে কি হবে? ওকে, দেখবো আমরা sp2 মানে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। তাহলে 3টা অরবিটাল থাকতে হবে। তো আমরা আগেই বলেছি কিভাবে থাকবে তারা। দেখো 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3, এমনভাবে তারা থাকবে যেন বিকর্ষণ সবচেয়ে কম হয়। তাহলে 360 ডিভাইডেড বাই 3 120। তাহলে তারা কততে থাকবে? 120-এ। তো 120 ছাড়া অন্য কোনো কনফিগারেশন আছে কি যেখানে তারা সবচেয়ে কম কোণে থাকবে? না, 120 ছাড়া অন্য কোনো কনফিগারেশন নাই। তাহলে অণুর শেপ হবে 120 করে থাকবে। তো 120, এই যে 120 করে তিনজন কিসের মতো থাকে? ফ্যানের মতো। আমাদের ফ্যানের দিকে তাকাও, সিলিং ফ্যানের 3টা পাখা, 3টায় সমান কোণে আছে।
তিনটাই 120। আমাদের সিলিং ফ্যানের দিকে দেখো, সিলিং ফ্যান 120, সিলিং ফ্যানের মতো করে থাকবে। তাহলে দেখো এই একটা, এই একটা, এই একটা। তো এটা আসলে কেমন শেপ গঠন করে? এটা আসলে এই যে একটা তলের মধ্যে তিন দিকে তিনজন আছে, অর্থাৎ এটা যদি একটু ওদিকে চলে গেলে ভালো হইতো আর কি, একটু এদিকে চলে আসছে, দুইটা একটু ওই পাশে চলে গেলে ভালো হইতো। আচ্ছা, তো আসলে এটা কিসের মতো শেপ গঠন করে? একটা ত্রিভুজের মতো শেপ গঠন করে। তাই এটার আকার কি? এটার আকার হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার, অর্থাৎ একটা তলের মধ্যে একটা ত্রিভুজ আকার, সমতলীয় ত্রিভুজ আকার। আবার বলছি, একটা তল নাও, এই যে বোর্ড একটা তল চিন্তা করতে পারো, অথবা আমার খাতা একটা তল চিন্তা করতে পারো। আমার খাতা একটা তল চিন্তা করে নাও, নিলাম খাতা। খাতার তিন দিকে তিনজন, একটা এদিকে, একটা এই দিকে, একটা এই দিকে। দেখো খাতার তিন দিকে তিনজন। ঠিক যেমন তোমার মার্সিডিজ বেঞ্চের মতো বলতে পারো, বা কিসের মতো শেপ দেখো, এই যে ঠিক যেমন এটার মতো। একটা খাতার প্লেন নাও, এইদিকে একজন, এইদিকে একজন, এইদিকে একজন। একটা প্লেনের উপর, একটা খাতার উপরে তিন দিকে তিনজন থাকবে, তিনটা অরবিটাল তিন দিকে থাকবে। তো এটা যেহেতু একটা তলের উপরে, তাই সমতলীয়। আর যেহেতু ত্রিভুজাকার না, এই যে দেখো না, আমরা যদি তিনটাকে যোগ করে দিই তাহলে একটা ত্রিভুজ গঠন করতেছে তারা, ত্রিভুজাকার। তো এটাকে আমরা বলি সমতলীয় ত্রিভুজাকার। ওকে, আচ্ছা, আমরা একটু লিখব। এবং এখানে কোনো লোন পেয়ার নাই। লোন পেয়ার থাকলে কি হয় সে ব্যাপারটা একটু পরেই বলছি। যখন লোন পেয়ার থাকবে তখন আসলে ব্যাপারটা কেমন হবে সেটা বলছি। তাহলে দেখো, এই টাইপের ক্ষেত্রে আমরা শেপটাকে একটু করে ছোট করে দেখাচ্ছি। এই টাইপের ক্ষেত্রে আমাদের শেপ হবে কেমন? আমাদের শেপ হবে এক্স্যাক্টলি এমন। এই যে এই টাইপের ক্ষেত্রে আমাদের শেপটা হবে এমন, একটা তলের মধ্যে ত্রিভুজ আকার। আমরা শেপটা লিখব, শেপ হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার। যদি আমরা সেটাকে ইংলিশে বলি তাহলে হচ্ছে প্ল্যানার ট্রাই অ্যাঙ্গেল। সমতলীয় ত্রিভুজাকার, প্ল্যানার ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, এরপর ভাইয়া বন্ড অ্যাঙ্গেল কত? ভেরি নাইস কোয়েশ্চেন। বন্ধন কোণ কত? বন্ধন কোণ একটু আগে দেখেছি, 120 ডিগ্রি বন্ধন কোণ। ঠিক আছে, এবার আমাদের সেম টাইপে থাকবে স্পিড টু সংকরায়ন, কিন্তু সাব টাইপের ক্ষেত্রে একটা লোন পেয়ার চলে আসবে। কেন ভাই একটা লোন পেয়ার আসবে? আমরা আগেই বলেছি, কেন্দ্রীয় পরমাণু ছাড়া দুইজনকে অবশ্যই ধরতে হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সাথে দুইজন যুক্ত থাকবে, একজনের জায়গায় কোনো অরবিটাল থাকবে না, লোন পেয়ার থাকবে। অর্থাৎ এই যে দেখো ব্যাপারটা কীভাবে চিন্তা করতে পারো, মাঝখানে এটা বোরন। তো বোরন তিনটা ফ্লোরিনকে ধরেছে, একটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন, তিনটা ফ্লোরিনকে ধরেছে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড, এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইডের শেপ। মনে করো কোনো কারণে আমার এখানে কেউ একজন আছে যার একটা মুক্তজোট থাকবে আর দুইজনকে ধরবে। যেমন এরকম কে কে থাকতে পারে? যেমন মনে করো আমার এমন একটা অণু আছে যার একটা মুক্তজোট থাকবে আর সে দুইজনকে ধরবে। তার মানে এরকম কে থাকতে পারে? এরকম থাকতে পারে হচ্ছে মনে করো কার্বনের একটা মুক্তজোট থাকবে আর দুই হাতে দুইজনকে ধরবে। তাহলে কার্বন ডাইসালফাইড চিন্তা করে নাও, কার্বন ডাইসালফাইড চিন্তা করে নাও, বা এরকম কোনো একটা শেপ চিন্তা করে নিতে পারো, কার্বন ডাইক্লোরাইড চিন্তা করতে পারো। আমি আপাতত একটা এক্সাম্পল দিলাম, মনে করো আচ্ছা কার্বন ডাইক্লোরাইড চিন্তা করে নাও, কার্বন ডাইক্লোরাইড মনে করো এরকম একটা অণু আছে। তো এই ক্ষেত্রে দেখো তুমি এক হাতে একজনকে ধরছো, আরেক হাতে একজনকে ধরছো, আরেকটা হাতে কাউকে ধরে নাই, কি আছে? লোন পেয়ার আছে। তাহলে এটা সংকরায়ন কি? এটা সংকরায়ন কিন্তু ঠিকই তিনটা হাত মানে sp3 sp2, তার মানে এটার সংখ্যা sp2, কিন্তু এটার একটা লোন পেয়ার আছে। তাহলে এটার সাবটাইপ হয়ে যাবে কি? এটার সাবটাইপ হয়ে যাবে 1 লোন পেয়ার। তাহলে আমার সংকরায়ন বের করেছি, সংকরায়ন ঠিক sp2, কিন্তু এক্ষেত্রে লোন পেয়ার 0 না, লোন পেয়ার 1। যেমন এখানে লোন পেয়ার নাই, কিন্তু এখানে লোন পেয়ার আছে। তো লোন পেয়ার থাকলে শেপ চেঞ্জ হয়ে যাবে। কেন শেপ চেঞ্জ হবে? কারণ লোন পেয়ার থাকলে সে কাউকে ধরে নাই, ফলে এটা থাকবে না, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল থাকবে, আর এটা জাস্ট ছোট করে থাকবে, এখানে কাউকে সে ধরে নাই, ফলে এটা আসলে কোনো শেপ থাকবে না। তাহলে তখন শেপটা কেমন হবে? তখন শেপটা হবে এমন, এই যে তখন শেপটা হয়ে যাবে এমন, ওই উপরেরটা থাকবে না, উপরেরটা মুছে গেছে। তাহলে একটা লোন পেয়ার থাকলে সেক্ষেত্রে শেপটা চেঞ্জ হবে, কিসের মতো হয়ে যাবে? ভি শেপ হবে। এটাকে বলা হচ্ছে ভি শেপ, উল্টা ভি শেপ আর কি। এটাকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যান্ড শেপ। তার মানে এটার আরেকটা নাম হচ্ছে ব্যান্ড শেপ। ব্যান্ড মানে বাঁকানো, ব্যান্ড মানে বাঁকানো, তার মানে বাঁকানো শেপ, ব্যান্ড শেপ বা ভি শেপ। ভি এর মতো, উল্টা ভি এর মতো, ভি শেপ, ব্যান্ড শেপ। এটা কখন হবে? এটা হবে যদি একটা লোন পেয়ার থাকে। কার? sp2 সংকরায়নে। তো এটা আমি কেমনে বুঝবো? তোমার বোঝার একদম সহজ তো, ব্যাপারটা একদম সহজ তো। তুমি তো জানো sp2 মানে কি? তিন দিকে তিনটে থাকবে,
তার মধ্যে একটা লোন পেয়ার মানে ওটাকে মুছে দাও, যেখানে লোন পেয়ার থাকবে সেটা মুছে দাও, তাহলে যেমন শেপ হচ্ছে সেটাই শেপ। শুধু তোমাকে দেখা লাগবে লোন পেয়ার কয়টা আর সংকরায়নটা কি, একদম সহজ ব্যাপার। সংকরায়ন বের করো, লোন পেয়ার কয়টা আছে দেখো, তারপর তুমি শেপ আঁকতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের সাব টাইপটা কি, আমাদের সাব টাইপটা যদি হয় ওয়ান লোন পেয়ার, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের সাব টাইপ যদি আমি লিখে দিচ্ছি, আমাদের সংকরায়ন হচ্ছে sp2, সাব টাইপ হচ্ছে ওয়ান লোন পেয়ার, তাহলে শেপটা কেমন হবে, শেপটা হবে এমন। এই যে এখানে লোন পেয়ার আছে দুইটা, বড় করে দেখাচ্ছি, লোন পেয়ার আছে, এটা একটা সংকরিত অরবিটাল, এটা আরেকটা সংকরিত অরবিটাল, লোন পেয়ার আছে। তাহলে এটা কি শেপ, তাহলে আমাদের শেপটা কি, আমাদের শেপটা হবে ভি শেপ বা ব্যান্ড শেপ, দুইটাই বলা হয় ভি অর ব্যান্ড, বাঁকানো শেপ। আর আমার বন্ড অ্যাঙ্গেল কত, ভালো প্রশ্ন, এবার বন্ড অ্যাঙ্গেল কত হবে। অবশ্যই লোন পেয়ার থাকলে বন্ড পেয়ারগুলো বেঁকে যাবে। এই যে এবার বুঝতে পেরেছো কেন বন্ড পেয়ার বেঁকে গিয়েছে। তুমি আমাকে বলতে পারতে ভাইয়া আপনি একটু আগেই বলেছেন এসপি সংকনের ক্ষেত্রে দুইটা অরবিটাল এমনভাবে থাকবে যেন বিকর্ষণ সবচেয়ে বেশি হয় 180 ডিগ্রিতে, তো এখানে তো দুইটা অরবিটাল আছে, তারা 180 ডিগ্রিতে থাকে না কেন, কারণ এখানে মুক্তজোড় আছে, এর আগেরটাতে মুক্তজোড় ছিল না। তার মানে মুক্তজোড় থাকলে লোন পেয়ার কি করবে, বন্ড পেয়ারকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে, বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে, লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে, ফলে সে বেঁকে যাবে। তাহলে কেন সে বেঁকে গিয়েছে, লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করেছে বলে। তাহলে আমাদের বন্ড অ্যাঙ্গেল কত, এই যে বন্ড অ্যাঙ্গেল মানে দুটো অরবিটাল যে বন্ড করেছে, এই বন্ডের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, তো বন্ডের মাঝখানের অ্যাঙ্গেলটা 180 চেয়ে কমে যাবে, তোমরা বুঝতে পারছো 180 চেয়ে কমে যাবে, তাহলে হচ্ছে লেস দেন 180, এতটুকুই। আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না এটা কত, আমরা মাপি নাই তো, কেউ এক্সপেরিমেন্ট করে মাপলে আমরা বলতে পারতাম লেস দেন 180, তাহলে বন্ড অ্যাঙ্গেল হবে লেস দেন 180, এতটুকুই লিখবে পরীক্ষার হলে, লেস দেন 180 বা 180-র কম হবে, 180 হবে না কারণ মুক্তজোড় তাকে বাকিয়ে দিয়েছে। এটাই হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, লেস দেন 180, পরীক্ষার হলে লিখবে লেস দেন 180। তাহলে আমাদের sp2 সংকরায়ন পর্যন্ত গেল। আমার মনে হয় হয়তো আজকের টাইম হবে না, আমরা আমাদের আগামী ক্লাসে তোমাদেরকে sp3 সংকরায়ন থেকে শুরু করব। sp3 সংকরায়নের 3টা সাবটাইপ থাকবে, sp4 সংকরায়নের 4টা সাবটাইপ থাকবে, sp5 সংকরায়নের 4টা সাবটাইপ থাকবে, sp6 এ যাবে, সরি sp6 তো হয় না, sp3d, sp3d2, sp3d3, এসবের প্রত্যেকটা শেপ দেখাবো, আস্তে আস্তে প্রত্যেকটা শেপ তোমাদেরকে দেখানো হবে। ঠিক আছে, তো এই আজকে এতটুকুই থাকবে মোটামুটি শেপের ব্যাপারটা, প্রত্যেকটা শেপ আমরা তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা সাবটাইপ তোমাদেরকে দেখাবো, এতগুলো তোমাদের বইয়ে দেখানোও হয় না, সবই আমরা দেখাবো। ঠিক আছে, আচ্ছা এই আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকবে, সবাই ভালো থাকবে আর রেগুলার ক্লাস করবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট খুবই কম, এটা খুবই দুঃখের ব্যাপার। আমি যারা ক্লাস করে না তাদেরকে আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিব, কালকে থেকে ক্লাস না করলে আমি লাইভ ক্লাস করে দিব, ডিলিট করে দিব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।